হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। আমাদের জিকে সাজেশন যে ইবুকটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আজকে সুলতানি যুগ তার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। অবশ্যই কিন্তু ক্লাসটা সম্পূর্ণ তোমরা দেখো। এই ক্লাসটা তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই অবশ্যই ক্লাসটা ভালো লাগলে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও। নেক্সট ক্লাস করার জন্য নিশ্চয়ই প্রত্যেকেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা শুরু করব। তো ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? যারা যারা কমেন্ট সেকশনে কমেন্ট করবে কতগুলো প্রশ্ন পাচ্ছ। 1000 থেকে 27 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 17 বার কিন্তু তিনি আক্রমণ করেছিল, মনে রাখতে হবে। তারপর দেখো বলছে গজনী মোহাম্মদ যে একজন তুর্কি বিজয়ী ছিলেন, যিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেছিল। তাহলে কতবার করেছিল? সঠিক উত্তর আমাদের 17 বার ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে বলছে দেখো গজনী মোহাম্মদের বৃহত্তম আক্রমণ ছিল 25, ওকে, 2025 খ্রিস্টাব্দে, যেখানে তিনি গুজরাটের সোমনাথ মন্দির আক্রমণ চালান। মনে রাখতে হবে। তাহলে যদি বলে যে গুজরাটের সোমনাথ মন্দির কে আক্রমণ করেছিল, এটা কিন্তু হবে সুলতান মাহমুদ। কত খ্রিস্টাব্দে? 1025, ঠিক আছে। চলো, এটি কিন্তু তার জীবনের সব থেকে বড় আক্রমণ ছিল। নেক্সট প্রশ্নের দিকে চলে যাবো আমরা। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির লুণ্ঠন করে? এটা কিন্তু দেখো 1025 থেকে 1026, মানে 25-এ স্টার্ট এবং 26-এ শেষ, এই এক বছরের মধ্যে তিনি কিন্তু যে সোমনাথ মন্দির সেটা কিন্তু লুণ্ঠন বা লুট করেছিল। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। মামুদের সভাকবি কে ছিল? এটা কিন্তু ফিরদৌসি, ঠিক আছে। মামুদের সভাকবি ছিল ফিরদৌসি। নেক্সট প্রশ্ন চলে আসবো, তারিক-ই হিন্দ কে রচনা করেন? তারিক-ই হিন্দ কিন্তু আল বিরুনি রচনা করেন। নেক্সট প্রশ্ন দিকে চলে যাবো আমরা। মূর্তি ধ্বংসকারী নামে কে পরিচিত? এটা কিন্তু হবে সুলতান মাহমুদ। তিনি কিন্তু মূর্তি ধ্বংসকারী নামে পরিচিত রয়েছেন। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাবো। পণ্ডিত আল বিরুনির প্রকৃত নাম কি ছিল? এটা কিন্তু হয়ে যাবে দেখো আবু রিহান, ঠিক আছে। তিনি কিন্তু ছিল পণ্ডিত যে আল বিরুনি, তার প্রকৃত নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ কে রচনা করে? এটা কিন্তু আল বিরুনি। মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। হ্যাঁ, কি হবে না, কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ কে রচনা করেছে? এটা কিন্তু আল বিরুনি। পরবর্তী প্রশ্নে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাস্ত হন? তরাইনের দ্বিতীয় যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান কিন্তু তিনি পরাজিত হন ও নিহত হন, ঠিক আছে, 1192। তারপরে বলছে দেখো, চন্দ্রয়ারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1194 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়চন্দ্র গারবালকে পরাস্ত করে ও হত্যা করে কৌনুজ অধিকার করে। তাহলে কৌনুজ অধিকার করেছিল কিন্তু চান্দোয়ারের যুদ্ধের মাধ্যমে। কত সালে? 1194। কে করেছিল? মোহাম্মদ ঘুরি। কাকে পরাজিত? চন্দ্র গাহরবালকে তিনি হত্যা করেছিলেন, ঠিক আছে, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন, উদন্তপুরী বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল? উদন্তপুরী বিশ্ববিদ্যালয় দেখো কি বলছে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। এই যে মোহাম্মদ খুলজি যে পুরো নাম, সেটা কিন্তু এই নামটা মনে রাখতে হবে, কি না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, ঠিক আছে। তিনি কিন্তু উদন্তপুরী বিদ্যালয়কে ধ্বংস করেছিল। কুতুবুদ্দিন আইবকের কি বলছে দেখো, অনুমতি, ঠিক আছে, অনুমতি নিয়ে বিহার জয় করেন এবং উদন্তপুরী বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। কে না, এই যে আমাদের মোহাম্মদ খিলজি, ঠিক আছে। তিনি কিন্তু কুতুবুদ্দিন আইবকের অনুমতি নিয়েছিলেন এবং তারপরে কিন্তু বিহার জয় করেন এবং উদন্তপুরী যে বিশ্ববিদ্যালয় সেটাকে ধ্বংস করেছিলেন। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। কুতুবুদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে দাস বংশে প্রতিষ্ঠা হয়? এটা কিন্তু 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর। তাহলে মোহাম্মদ ঘুরি যখন মারা যান, তারপরে কিন্তু কুতুবুদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠিত করেছিল। কততে? 1206। আইবক কথার অর্থ প্রত্যেকে আমরা জানি, দাস। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় এসছে এর আগে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন চলে যাবো আমাদের। কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন? এটা কিন্তু কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু কুতুব মিনার নির্মাণের যে কাজ সেটা স্টার্ট করেছিলেন, ঠিক আছে। দেখো, তোমাদের প্রত্যেককে বলছি, এই সম্পূর্ণ যে পিডিএফটি রয়েছে সেই পিডিএফটি তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে পারচেস করে নেবে। এর দাম কিন্তু মাত্র 85 টাকা দাম রাখা হয়েছে, ঠিক আছে। এই সম্পূর্ণ ইবুকটি জিকের প্রত্যেকটি সাবজেক্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট করে কিন্তু কোশ্চেন দেওয়া আছে। তো অবশ্যই কিন্তু নিয়ে নিও, কারণ সময় রয়েছে এখনো পড়ার মতন। এর পরে নিলে কিন্তু আর পড়ার মতন বা শেষ করার মতন সময় পাবে না। এখান থেকে কমন যে আসবে এই কোশ্চেনগুলো দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। তাই প্রত্যেকে বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা ডাইরেক্ট তোমরা অনলাইন থেকেও কিন্তু নিয়ে নিতে পারো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন চলে যাব। বলছে, কুতুবুদ্দিন আইবক কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মাণ করেছিলেন? দেখো, খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি নামে জৈনিক মুসলিম সন্তের স্মৃতির উদ্দেশ্যে তিনি কিন্তু কুতুবুদ্দিন আইবক সে কী করেছিলেন না, কুতুব মিনার স্থাপন করেছিলেন। তরাইনের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে? দেখো, এটা কিন্তু 1215 খ্রিস্টাব্দে তাজাউদ্দিন ইলদিজ এবং ইলতুৎমিশের মধ্যে কিন্তু হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ, মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন দিকে চলে যাব। নেক্সট প্রশ্ন, ভারতের ইকতা প্রথা বা ইকতাদারি প্রথার প্রবর্তন করেন কে? এটি কিন্তু ইলতুৎমিশ ইজ দ্য রাইট অ্যান্সার। তো মনে রাখতে হবে, ইলতুৎমিশ তিনি কিন্তু ভারতে ইকতা প্রথা বা ইকতাদারি প্রথার প্রবর্তন করেন। যদি মানে পরীক্ষায় কোথাও পাও ইকতা প্রথা, তাহলে এটা করবে, যদি ইকতাদারি প্রথা পাও সেটাও কিন্তু সেম উত্তর।
দিল্লির সিংহাসন বিরাজকারী একমাত্র মহিলা তিনি কিন্তু ছিলেন সুলতান রাজিয়া, ঠিক আছে, সুলতানা রাজিয়া, মনে রাখতে হবে 1236 থেকে 1240, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? এটা কিন্তু 1211 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কিন্তু বলা হয় আমির খসরুকে। কাকে বলা হয়? আমির খসরু। এবার কিছু কি পয়েন্ট রয়েছে এর সঙ্গে দেখে নাও। আমির খসরু গিয়াসুদ্দিন বলবনের রাজসভায় কিন্তু ছিলেন, মনে রাখতে হবে। তাহলে আমির খসরু কে ছিলেন? তিনি কিন্তু গিয়াসুদ্দিন বলবনের রাজসভার একজন বলতে পারো সদস্য ছিলেন। তাকে ভারতের তোতা পাখি বলা হতো। কে কাকে হত্যা করে তুগলক বংশের প্রতিষ্ঠা করে? সেটা কিন্তু হবে দেখো গাজী মালিক, ঠিক আছে। গাজী মালিক খসরু খানকে হত্যা করে গিয়াসুদ্দিন তুগলক নাম নিয়ে তিনি কিন্তু সিংহাসনে বসেন। গাজী মালিক, তার গিয়াসুদ্দিন তুগলক যে ছিলেন, গিয়াসুদ্দিন তুগলক, তার কিন্তু আসল নাম ছিল গাজী মালিক। তো এই গাজী মালিক কি করলো না, খসরু খানকে হত্যা করলো এবং গিয়াসুদ্দিন তুগলক নাম নিয়ে প্রথম কিন্তু তুগলক বংশে স্থাপন করলো, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দিকে চলে যাব, দিল্লির কোন সুলতান প্রথম জলসেচ ব্যবস্থার প্রবর্তন করেন? তিনি কিন্তু গিয়াসউদ্দিন তুগলক। তিনি কিন্তু প্রথম যে দিল্লির সুলতান বংশের প্রথম কিন্তু তিনি ছিলেন যে জলসেচ ব্যবস্থা প্রবর্তন করেছে। ইবন বতুতা কার সময় ভারতে আসেন? দেখো ইবন বতুতা তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে এসেছিলেন। কিছু কি পয়েন্ট এর সঙ্গে রয়েছে দেখবো। দেখো বলছে মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন। তিনি ছিলেন একজন মুসলিম পর্যটক যিনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন। রিহালা, ভালো করে বুঝতে হবে, রিহালা ইবন বতুতার সর্বাধিক বিখ্যাত রচনা। রিহালা কি না, রিহালা ইবন বতুতার সর্বাধিক বিখ্যাত রচনা বা রচয়িতা বলতে পারো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, রিহালা কে রচনা করেন, এবং একটা কথা হচ্ছে ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন? মরক্কো থেকে, মনে রাখতে হবে, এবং কার সময় এসেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময়। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, বিনামূল্যে চিকিৎসার জন্য দার উল সিফা ও দেওয়ানি খয়রাত নামক যে দাতব্য বিভাগ সেটা কে চালু করেন? এটা কিন্তু চালু করেছিলেন ফিরোজ শাহ তুগলক, মনে রাখতে হবে। ফিরোজ শাহ তুগলক বিনা চিকিৎসা মানে বিনামূল্যে আর কি চিকিৎসার জন্য কী করেছিল? দার উল সিফা ও দেওয়ানি খয়রাত নামে কিন্তু দুটি দাতব্য বিভাগ চালু করেন তিনি। এবার কিছু কি পয়েন্ট রয়েছে দেখো, তিনি 4টি গুরুত্বপূর্ণ কর সংগ্রহ করেছিলেন, যা হলো কি খারাজ। খারাজ কি? খারাজ হচ্ছে জমি উৎপাদিত ফসলের 10 ভাগের 1 ভাগ, মানে যদি ধরো না 10 বিঘে জমির চাষ হচ্ছে, 1 বিঘে জমির ফসল কিন্তু তাকে দিতে হবে, ঠিক আছে। পরবর্তী তারপরে যে কর রয়েছে সেটা কিন্তু খামস। খামস হচ্ছে যুদ্ধের গণিমতের, ঠিক আছে, যুদ্ধের গণিমতের 1/5, ওকে। নেক্সট যেটা রয়েছে এটা কিন্তু রয়েছে জিজিয়া কর, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রয়েছে, এটা হচ্ছে জিজিয়া কর, হ্যাঁ, এটা কিন্তু ভোট কর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন রয়েছে জাকাত। জাকাত হচ্ছে নির্দিষ্ট ধর্মীয় উদ্দেশ্যে মুসলমানদের উপর নেওয়া কর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন সুলতানকে সুলতানি যুগের আকবর বলা হয়েছে? সুলতানি যুগের আকবর কিন্তু বলা হয় ফিরোজ শাহ তুগলককে, প্রত্যেকে আমরা জানি। পরবর্তী প্রশ্ন রয়েছে, তৈমুর লং কত খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে। লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহুলুল লোদি, আমরা প্রত্যেকেই হয়তো জানি এই জিনিসটা। পানিপথ, এবার হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কার মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে, মনে রাখতে হবে। পানিপথের প্রথম যুদ্ধ 1526, 1526 এই সালে বা এই খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়। 21শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে কে পরাজিত হয়েছিল? দেখো এই যুদ্ধে কিন্তু কি না, ইব্রাহিম লোদি পরাজিত হয় এবং বাবর কিন্তু জিতে যায়। এতটা ডিটেলস তুমি কোথায় পাবে আমাকে বলো। ওই জন্য প্রত্যেককে বলছি যে জিকে সাজেশন ইবুকটি নিয়ে নাও। বই আমরা আপাতত প্রিন্ট বন্ধ রেখেছি, কারণ একটু সমস্যা আমাদের চলছে, বাট তোমরা অবশ্যই তাদের ইবুকটি নিয়ে প্রিন্ট করে সুন্দরভাবে পড়তে পারো। লোদি বংশের শেষ সম্রাট কে ছিলেন? এটি কিন্তু ছিলেন ইব্রাহিম লোদি, মনে রাখতে হবে। লোদি বংশের শেষ যে সম্রাট তিনি কিন্তু ইব্রাহিম লোদি। পুরীর জগন্নাথ মন্দির আমরা সকলে জানি, এটি কে নির্মাণ করেন? সেটি কিন্তু অনন্ত বর্মন, তিনি কিন্তু পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন রয়েছে, চোরগঙ্গ কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? এটি কিন্তু হবে প্রথম নরসিংহ, তিনি কিন্তু যে চোরগঙ্গ কোনারকের সূর্য মন্দির সেটা কিন্তু নির্মাণ করেন, ওকে। তো আশা করছি সম্পূর্ণ জিকেগুলো তোমরা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। তোমাদের কিন্তু আমি দিল্লি সুলতানি যুগের কিছুটা পড়ালাম, এরপরে তো আরও প্রশ্ন রয়েছেই, সেগুলো আমরা নেক্সট ক্লাসের দিকে করবো। তো আশা করি ভালো লেগেছে। ইবুকটি তোমরা যদি নিতে চাও, সম্পূর্ণ 153 পেজের একটি ইবুক, এই ইবুকটির দাম কিন্তু রয়েছে মাত্র 85 টাকা। ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অথবা তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসের সঙ্গে। অবশ্যই প্রত্যেক ক্লাসটা শেয়ার করবে, নেক্সট ক্লাস করার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।